ওয়েলকাম টু গণিত একাডেমি ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2026কে লক্ষ্য রেখে প্র্যাকটিস সেট 2 নিয়ে এসেছি। এর আগের দিন আমি প্র্যাকটিস সেট 1-এর 25টা অঙ্ক করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম একটা ভিডিওর মাধ্যমে। তো আজকে আরও 25টা কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য হেল্প করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকের 25টা কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 18, 21 অ্যান্ড 24। বলছে সবথেকে বৃহত্তম 4 অঙ্কের কোন সংখ্যাটা নির্ণয় করো যেটা বলছে 15, 18, 21 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা যদি 15, 18, 21 এবং 24 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা জানি সেই সংখ্যাটা নিশ্চয়ই এদের লসাগু হবে। অর্থাৎ সবার প্রথমে আমাদের 15, 18, 21 এবং 24 এদের লসাগু করতে হবে। তো দেখো, আমি লসাগু করছি। সবার প্রথমে 2 দিয়ে দাও। 15-এর ভিতরে যায় না, 2 দিয়ে 9 দুগুণে 18, 21-এ যায় না, 12 দুগুণে 24। এবার দেখো, আমি 3 দিয়ে নিচ্ছি। 3 দিয়ে 3 5 15, 3 তিরিক্ষে 9, 3 7 21, 3 4 12। দেখো, আর যায় না। তাহলে আমাদের লসাগুটা কত পেলাম? 2 ইন্টু 3, 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। ঠিক আছে? এটা করলে তোমরা দেখবে, এটা গুণ করে কত আসবে দেখবে 2520 আসবে খুব সম্ভবত। 2520 আসবে। গুণ করে দেখবে 3 দুগুণে 6, 5 6 30, 3 7 21, 30 ইন্টু 21 ইন্টু 4 এরকম করে দেখবে গুণ করে 2520 আসবে। তাহলে দেখো, 2520 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তো 4 ডিজিটের, কিন্তু এটা লার্জেস্ট নয়। ঠিক আছে? তাহলে 2520-কে আমরা কি করব? 2520-কে আমরা গুণ করে যাবো। দেখো, যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 0 0, 3 দুগুণে 6, 3 25-এ 75। তাহলে এটাও 4 ডিজিটের হলো। এবার 2520 যেটা আছে এটাকে 4 দিয়ে গুণ করি, দেখি কত হয়। 0, 4 দুগুণে 8, 4 5 4 25-এ 100। ঠিক আছে? 4 25-এ 100। তাহলে কত আসছে? এটা দেখো 5 ডিজিটের হয়ে যাচ্ছে। তাহলে 2520 এটাকে যদি 4 দিয়ে গুণ করি 5 ডিজিট হয়ে যাচ্ছে। আমাদের বলেছে লার্জেস্ট 4 ডিজিট নির্ণয় করতে হবে। তাহলে লার্জেস্ট 4 ডিজিট যেটা আছে সেটা হচ্ছে এটাই। 3 দিয়ে গুণ করলে তাহলে সেটা হচ্ছে কত? 7560। তাহলে আমাদের অ্যান্সার হবে 7560। অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার। কী কী আছে? 5/8 আছে, 7/12 আছে, 3/4 আছে অ্যান্ড 13/16 আছে। এই কটা 4টে সংখ্যা দেওয়া আছে। এই 4টে সংখ্যাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় এই আকারে সাজাই যখন, তখন সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। আর যখন আমরা বড় থেকে ছোট সাজাই সেগুলোকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে? তাহলে দেখো, অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে এই যে সংখ্যাটা আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি। দেখো, 5/12 একটা সংখ্যা আছে। এই সরি, 5/12 না, 5/8 এটা একটা সংখ্যা আছে। আর কত আছে? 7/12 এটা আছে। আর আছে 3/4 এটা আছে। আর 13/16 এটা আছে। তাহলে দেখো, এদের সবগুলোকে যদি লক্ষ্য করি, ঠিক আছে, লক্ষ্য করো তোমরা, তাহলে দেখতে পারবে যে এদের দেখো এখানে কত আছে। এর হর যেটা আছে 8 আছে, এখানে হর 12 আছে, এখানে হর 4, এখানে 16। তাহলে কোনো নিচেই কোনোটার সংখ্যা সমান নেই। ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ভগ্নাংশের আলাদা আলাদা করে হর দেওয়া আছে। তাহলে এই কী হচ্ছে, আমাদের সবার প্রথমে এই হরগুলোকে সমান করে নিতে হবে। তাহলে সমান করতে গেলে আমাদের সেটা কী করতে হবে? নিশ্চয়ই লসাগু করতে হবে। দেখো, 8, 12, 4, 16 এদের লসাগু কত হয়? এদের লসাগু কত হয়? 48, তাই তো? তাহলে 48 যদি হয় তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 48 হবে? 8-কে যদি 6 দিয়ে গুণ করলে, তাহলে উপরেও আমরা ঠিক 6 দিয়েই গুণ করব। এটাকে করলে পরে 12-কে 48 হবে, 4 12 4 দিয়ে গুণ করলে, তাহলে উপরেও আমরা 4 দিয়ে গুণ করব। এটাই টেকনিক। 4-কে যদি আমাদের 48 বানাতে হয়, 4 12 48, 12 দিয়ে গুণ করব। 3-কে 12 দিয়ে গুণ করব। মানে উপরে আর নিচে সমান সমান রাখছি। 16-কে 48 বানাতে হলে 3 দিয়ে গুণ করব। তাহলে 13 ইন্টু 3। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে নিচেই সবগুলো দেখো 48 হয়ে যাচ্ছে, আর উপরে আসবে 5 6 30। এটা করলে আসবে 48 হবে নিচেই, আর উপরে আসবে 28। আর এটা করলে আসবে 48, উপরে আসবে হচ্ছে 3 12 36। আর এটা করলে আসবে হচ্ছে 48, আর নিচে আসবে 39। তাহলে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি? আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সব থেকে, তাহলে নিচে এখন সবগুলো সমান হয়ে গেছে। অর্থাৎ উপরে যার আমরা ছোট থাকবে উপরে সে সব থেকে ছোট, আর উপরে যার সব থেকে বড় থাকবে সংখ্যা সে সব থেকে বড়। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। ছোট কোনটা সব থেকে? দেখো, 28। 28 কোথা থেকে এসছে? 7/12 এটা থেকে এসছে। তাহলে 7/12 এটা সব থেকে ছোট। তারপরে ছোট 28-এর পরে আছে 30। 30 মানে এটা হচ্ছে 5/8। তারপরে আমাদের এটা গেল। তারপরে দেখো 36 আছে, যেটা সেটা 36 মানে 3/4। তারপরে আমাদের 39। 39 মানে হচ্ছে 13/16। এই হলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে? মানে ছোট থেকে বড় আকারে সাজালাম। তাহলে এবার আমাদের প্রশ্ন করেছে হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট, মানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা কোনটা? দেখো, এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আমাদের কত? 3/4 যেটা সেটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের 3/4, অর্থাৎ অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। ওই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ওর ভ্যালু কত বা মান নির্ণয় করতে বলেছে।
তাহলে দেখো 10 আমি এটা লিখে নিচ্ছি 108 ভাগ 36 গুণ 1/4, তারপরে প্লাস 2/5 গুণ 3×1=4, তারপরে ভাগ আছে 13/5 এটা সময়। তাহলে এখানে আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ করার জন্য আমাদের যে নিয়ম যেটা সেটা হচ্ছে সবার প্রথমে আমরা বডমাস রুল অ্যাপ্লাই করব। বডমাস রুল অ্যাপ্লাই করলে এখানে সবার প্রথমে ভাগের কাজ হয়। তাহলে এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এই দুটো ভাগের কাজ আমাদের সবার আগে করে নিতে হবে। তাহলে এখানে এই ভাগের কাজ 108কে যদি 36 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 3 হবে, ঠিক আছে। গুণ রেখে দিলাম 1/4 প্লাস 2/5 গুণ এটা হচ্ছে 3×4=12 আর 1/13/4। আর এটা ভাগ থাকলে পরে আমরা কি জানি, গুণ করে উল্টে যাবে, অর্থাৎ 5/13 হবে। এটা 13 কাটো, তাহলে আমাদের আসলো হচ্ছে 3 × 1/4 প্লাস 2/5 ইন্টু এখানে আসবে 5/4। এবার আমাদের ভাগের পরে আমাদের কি হচ্ছে, গুণের কাজ হবে। তাহলে গুণের কাজ হলে এইখানে গুণ আছে, তাহলে এটা কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে 1/2। তাহলে এইখানে গুণ করলে 3/4 এটা, আর যোগ এটা করলে 1/2, ঠিক আছে। তাহলে এটা লসাগু করলে 4 হবে লসাগু, আর 3 + 2 অর্থাৎ 5/4। আর 5/4 মানে এটাকে যদি আমরা দশমিকে করি, ঠিক আছে, এটা কি আছে, অপশানে গন্ডগোল আছে বোধহয়, ঠিক আছে। আচ্ছা, টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। দেখো অপশানে অপশানে যেটা ছিল সেটা হচ্ছে 1.25, বি অপশানে যেটা ছিল সেটা হচ্ছে 0.75, আর সি অপশানে যেটা আছে সেটা হচ্ছে 1.50, আর ডি অপশানে যেটা ছিল 2.25। এটা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে দেখো 5/4 এটা যদি করি, এটা হচ্ছে 1/25। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি অপশান এ যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার, অর্থাৎ 1.25 যেটা সেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। So the average weight of each person increases by 2.5 kg when a new person comes in place of one of them weighing 65 kg. What is the weight of the new person? তো এটা তো আমরা শিখেছি যে একটা 65 কেজি ওজনের ব্যক্তি চলে যাচ্ছে, তার বদলে নতুন একজন আসছে, তার ওজনটা আমাদের বের করতে বলে, যার ফলে 8জন পার্সনের মধ্যে, এবং তার ফলে কি হচ্ছে 2.5 কেজি ওজন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের 65 কেজি তো থাকবে, সেটা প্লাস কতজন ব্যক্তি, 8জন, আর প্রত্যেকের জন্য বাড়ছে হচ্ছে 2.8 কেজি করে, তাহলে টোটাল বাড়বে হচ্ছে এত কেজি। তাহলে সেই নতুন ব্যক্তি যে আসলো তার ওজন হবে এত কেজি। 65 এবং 8 দিয়ে এটা করলে 20, তার মানে হচ্ছে 85 কেজি এটা হবে এই ব্যক্তির ওজন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার ইজ 12 অ্যান্ড 336 রেসপেক্টিভলি। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 84, হোয়াট ইজ দ্য আদার নাম্বার? তাহলে আমরা শিখেছি যে দুটো প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, কি বলেছে, প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, প্রোডাক্ট অফ দ্য নাম্বারস ইজ ইকুয়াল টু হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল সেটা হচ্ছে লসাগু গুণ গসাগু হয়। তাহলে একটা সংখ্যা আমি জানি না, সেটা আমি ধরে নিলাম এক্স, আর একটা সংখ্যা আমাদের দেওয়া আছে কত, 84, তাহলে 84 লেখো। আর এখানে গসাগু আমাদের কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাহলে লিখে দিলাম 12, আর লসাগুর জায়গায় হচ্ছে কত দেওয়া আছে, 336, তাহলে 336। তাহলে এখান থেকে অন্য যে সংখ্যাটা সেটা আমরা পাবো হচ্ছে 12 ইন্টু 336/84। 12 দিয়ে এটাকে কাটলে 7×84, 7 দিয়ে এটাকে কাটলে 4×7=28, 7×8=56, অর্থাৎ 48। তাহলে একটা সংখ্যা 48 হলে অপর সংখ্যাটা কত আসছে আমাদের, 48। কোথা থেকে? অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে নাম্বার কনসিস্ট অফ টু ডিজিট হুজ সাম ইজ 9। ইফ 27 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার ইটস ডিজিটস আর হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? বলছে একটা 2 অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে। সেই সংখ্যাটা কি বলছে, সংখ্যার অঙ্কদ্বয় যে ডিজিটগুলো থাকে, একক এবং দশকের ঘরে যে সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 9 পাবো আমরা, দুটো যদি যোগ করি। এবং বলেছে যদি সংখ্যাটা থেকে 27 বিয়োগ করি তাহলে সংখ্যাটার অঙ্কদ্বয় উল্টে যায়, অর্থাৎ কী হচ্ছে যে এককের ঘরে যেটা থাকবে সেটা দশকের ঘরে চলে যাবে, আর দশকের ঘরে যেটা থাকবে সেটা এককের ঘরে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের অরিজিনাল প্রথম অবস্থায় প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আমাদের প্রকৃত সংখ্যাটা সেটা নির্ণয় করতে বলেছে। কী করে করব? দেখো সবার প্রথমে আমরা ধরে নিলাম যে দশকের ঘরের অঙ্ক আছে এক্স এবং এককের ঘরের অঙ্ক আছে ওয়াই। তাহলে আমাদের সংখ্যাটা হবে 10x + y। এটা এই যে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক, এই ডিজিট দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি বলেছে 9, ঠিক আছে। এবার বলছে এই যে 10x + y এটা আছে, এটা থেকে যখন আমরা 27 বিয়োগ দেবো তাহলে কী হবে, তখন আমাদের অঙ্কগুলো উল্টে যাবে, অর্থাৎ দশকের ঘরে যেটা থাকবে, দশকের ঘরে ওয়াই থাকবে আর এককের ঘরে এক্স থাকবে। কারণ আগে ছিল দশকের ঘরে এক্স ছিল, এখন দশকের ঘরে ওয়াই হয়েছে। আগে এককের ঘরে ওয়াই ছিল, এখন কী হচ্ছে, এককের ঘরে এক্স হচ্ছে, অর্থাৎ সংখ্যাগুলো কী হচ্ছে, অঙ্কগুলো পাল্টে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা হিসাব করে দেখতে পারবে, এক পাশে নিয়ে নাও। তাহলে তাহলে এক পাশে নিলে 9 হবে, এক্স মাইনাস ওয়াই হবে, সেটা সমান সমান 27, তাহলে 3। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আসবে 3, এখানে বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 বসাও। তাহলে এখান থেকে কাটাকাটি করলে ওয়াই কেটে যাবে, 2x ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 12, এক্স ইজ ইকুয়াল টু পাবে হচ্ছে 6। এক্স ইজ ইকুয়াল টু 6 যখন পাবে তখন যে কোনো একটাতে বসিয়ে দেবে মান, বসিয়ে দিলে এখানে কত হবে, ওয়াই এর মান পাবে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল 10x + y, তাহলে 10 × 6 + 3, তার মানে 60 + 3 অর্থাৎ 63। আমাদের যে প্রকৃত সংখ্যাটা ছিল সেটা হবে হচ্ছে 63, ঠিক আছে।
তাহলে আমাদের অ্যান্সার কত আছে, অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে ইফ এ ইস টু বি ইকোয়াস টু 2:3 অ্যান্ড বি ইস টু সি ইকোয়াস টু 4:5 অ্যান্ড সি ইস টু ডি ইকোয়াস টু 6:7, হোয়াট ইজ দ্য রেশিও অফ এ ইস টু ডি? তাহলে আমাদের কি রেশিও, কতগুলো রেশিও দেওয়া আছে, 3টে অনুপাত দেওয়া আছে বা রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রথমটা এবং লাস্টেরটা অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো এ ইস টু বি মানে অর্থাৎ a/2, এটাকে আমরা এইভাবে লিখি। যখন প্রথমটা এবং লাস্টেরটা বের করতে দেয় তখন আমাদের এইভাবে লিখতে হয়। আর কি বলেছে বি ইস টু সি মানে b/c কত হচ্ছে 4/5 এটা। আর কি আছে c/d, এটা সমান সমান আছে আমাদের 6/7। তাহলে দেখো সবগুলো গুণ করে দাও, a/b গুণ b/c গুণ c/d, এটা করলে পাশের যে এদের যে ভ্যালুগুলো সেগুলো গুণ হয়ে যাবে। 2/3/2/3 × 4 × 5 × 6/7 এটা। তাহলে বি বি কাটো সি সি কাটো, তাহলে এই পাশে পড়ে থাকবে a/d এটা, আর এই পাশে দেখো 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে উপরে থাকবে 2 2 4, 4 4 16 আর নিচে আসবে 35। তাহলে এখান থেকে বলতে পারি a ইস টু ডি মানে 16:35। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, অপশান কোনটা, অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। A, B and C enter into a partnership. A invests 3 times as much as B invests, two-third B, and B invests two-third of what C invests. At the end of the year, the total profit earned is rupees 66,000. What is B's share of profit? কি বললো? বলছে দেখো এ বি সি এন্টার, এ বি সি তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে, ঠিক আছে? ব্যবসা শুরু করেছে, বলছে যে এ কত টাকা ইনভেস্ট করে, বি যত টাকা ইনভেস্ট করে তার 3 গুণ টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? আবার বলছে বি কত টাকা ইনভেস্ট করে, বি বলছে যে সি যত টাকা ইনভেস্ট করে তার 2/3 অর্থাৎ 3/2 ঠিক আছে বি ইনভেস্ট করে। তাহলে বছরের শেষে বলেছে 66,000 টাকা যদি প্রফিট হয়, লাভ হয়, তাহলে বির ভাগ কত সেটা বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সি ইনভেস্ট করেছে কত, সি ইনভেস্ট করেছে ধরো বললো 3 টাকা, ঠিক আছে? তাহলে বি ইনভেস্ট করেছে কত টাকা, বি ইনভেস্ট করেছে বলেছে 3/2, তাহলে বি ইনভেস্ট করেছে 2 টাকা, ঠিক আছে? এবার বি যখন 2 টাকা ইনভেস্ট করেছে তাহলে এ ইনভেস্ট করেছে কত, বি এর হচ্ছে 3 টাইমস মানে 2 টাকা ইনভেস্ট করলে এ ইনভেস্ট করেছে 6 টাকা। তাহলে দেখো এদের লাভের অনুপাত কত হচ্ছে, এ ইস টু বি ইস টু সি, এদের মূলধনের অনুপাত এবং সময়টা যদি একই সময়, তাহলে সেটা মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভের অনুপাত, সেটা হচ্ছে 6:2:3 এটা, ঠিক আছে? তাহলে দেখো টোটাল এদের ইউনিট কত, 6 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট, টোটাল আমাদের 11 ইউনিট। তাহলে এই 11 ইউনিটের ভ্যালু সেটা বলেছে প্রফিট বছরের শেষে কত হয়েছে, 66,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 66,000 টাকা, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে? এবার আমাদের বলেছে বির শেয়ার কত, বির শেয়ার কত, 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের পরিমাণ যদি 6,000 টাকা হয়, 2 ইউনিটের পরিমাণ হচ্ছে 2 × 6,000 মানে হচ্ছে 12,000 টাকা। তাহলে বির ভাগে কত টাকা পড়বে, 12,000 টাকা। কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে ইফ 15 ম্যান ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 24 days, হাউ মেনি আওয়ার্স এ ডে মাস্ট 18 men ওয়ার্ক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 20 days, অ্যাজিউমিং দ্য ফার্স্ট গ্রুপ ওয়ার্কড ফর 8 hours এ ডে। কি বলছে 15 জন মানুষ একটা কাজ, ঠিক আছে, 24 দিনে করতে পারে। এবার বলছে যে হাউ মেনি আওয়ার্স মানে কত ঘন্টায়, তাহলে 18 জন মানুষ কি করবে, 20 দিনে ওই একই কাজটা করতে পারবে। এখানে বলে দেওয়া আছে যে প্রথম যে গ্রুপটা অর্থাৎ 15 জন মানুষ যাদের 24 দিন সময় লাগছিল, তাদের হচ্ছে 8 ঘন্টা লাগছিল, প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করছিল। তাহলে এটা নিশ্চয়ই M1 ইউনিটারি মেথড M1 T1 D1 বাই W1 সমান সমান হচ্ছে M2 T2 D2 বাই W2। এখানে কাজের পরিমাণ যেহেতু সমান, তাহলে W1 আর W2 সমান, তাহলে এটা নেগলেজেবল। তাহলে দেখো প্রথমে লেগেছে হচ্ছে 15 জন মানুষ, প্রথমে সময় লেগেছে 8 ঘন্টা করে কাজ করেছে। আর D1 হচ্ছে দিন কত, 24 দিন। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলেছে মানুষ কত লাগছে, 18 জন লাগছে, সময়টা আমাদের বের করতে হবে, ধরে নিলাম বা টি টুই ধরো। আর এখানে ডি মানে দিন কত লেগেছে, 20 দিন। তাহলে এখান থেকে দেখো যদি আমরা করি, এখান থেকে কাটাকাটি করি, তাহলে T2 মান কত পাবো, T2 মান পাবো হচ্ছে 15 × 8 × 24 বাই 18 × 20। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে 4 5 20, 4 দিয়ে 8কে কাটলে 2, 2 দিয়ে 8কে কাটলে পরে 18কে কাটলে 9, 3 দিয়ে একে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 8। তাহলে T2 হচ্ছে কত, 8 আওয়ার্স। তাহলে আমাদের এখান থেকে পেলাম কত, অ্যান্সার হচ্ছে অপশান ডি, 8 আওয়ার্স। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইফ লগ টু এক্স মাইনাস ওয়ান প্লাস লগ টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 3। এটা লগের অঙ্ক থাকবে না যদিও, তাও দেখো, ঠিক আছে? লগের যোগ মানে লগের গুণ হয়, সেটা তো আমরা জানি। দেখো এখানে কি বলেছে, লগ টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস লগ টু এক্স প্লাস ওয়ান, এটা সমান সমান 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো লগের যোগ মানে আমরা জানি লগের গুণ, তাহলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এটা গুণ হয়ে যাবে, সেটা সমান সমান 3।
তাহলে লগ টু, তাহলে দেখো এখানে কী আসছে, লগ টু বেস, এই টুটাকে বলা হচ্ছে বেস, তাহলে এটা করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান 3। আর 3কে আমরা কী লিখতে পারি, 3কে লিখতে পারি হচ্ছে লগ টু বেসে হচ্ছে সরি টু বেসে টু, থ্রির টুর কিউব, ঠিক আছে, লগ টু বেসে টু। তাহলে এইটা করলে পরে যখন এই পাওয়ারে থাকে তখন পাওয়ারটা আগে চলে আসে, অর্থাৎ এরকম লগ যদি এ টু দি পাওয়ার বি হয় তাহলে বিটা আগে চলে আসবে লগ এ, আর লগের বেসের বেসটা আর এটা যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তখন আমাদের কি হয়ে যায়, তার মানে 1 হয়ে যায়, তার মানে এটা আলটিমেটলি 3 আসবে। দুপাশ থেকে তুলে দিলে পরে লগটা ভ্যানিশ যদি করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত আসবে, 3, এই 3 বলছি, টু কিউব, টু কিউব মানে হচ্ছে 8, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 9, আর এক্সের মান আসবে কত, 3, যেহেতু লগের মাইনাস হয় না, তাহলে এক্সের মান হচ্ছে 3। আমরা ওখান থেকে বলতে পারি অপশন সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দাও কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%, হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ কার ওনার রিডিউস হিজ কনজামশন অফ পেট্রোল সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার অন ইট ডাজ নট ইনক্রিজ। বলছে পেট্রোলের দাম 25% বেড়ে গেছে, তাহলে কোনো একটা গাড়ি, মানে যে গাড়ি চালক, সে কী করছে, গাড়ির মালিক, সে কী করছে, টাকা আগে যে পরিমাণ পেট্রোল কিনতো যে টাকায়, সেই একই পরিমাণ টাকা খরচ করবে। যেহেতু পেট্রোলের দাম বেড়ে গেছে তাহলে পেট্রোলের পরিমাণ কমে যাবে, পেট্রোল কমাতে হবে, তাহলে সেই কতটা পরিমাণ কমাতে হবে সেটা আমাদের অ্যান্সার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা বলেছিলাম সবসময় কী হয়, 100 × 100 করে, এইখানে 25% কী হয়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে 100 + 25 অর্থাৎ 125 এটা হবে। তাহলে এখানে এত আসবে, এত পার্সেন্ট, তাহলে এখানে দেখো 4×25 100, 5×25 125, 5 দিয়ে টাকা কাটলে 20, তাহলে এটা হচ্ছে 4×20 80%। তাহলে এখন হচ্ছে আগের তুলনায় 80% হচ্ছে, অর্থাৎ পেট্রোল কমাতে হবে কত, 100 - 80% বা 20% আমাদের পেট্রোল কমাতে হবে, ঠিক আছে, মানে হ্যাঁ, কনজামশন ব্যবহারটা কমাতে হবে 20%, পেট্রোল নয়, হ্যাঁ 20%। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দাও কি বলেছে, বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 15 days, they work together for 3 days and A leave, then A leaves, in how many additional days will be complete the রিমেইনিং ওয়ার্ক। তাহলে কি বললো, বলছে যে এ একটা কাজ 10 দিনে করছে, তাহলে আমরা লিখেন এ একটা কাজ 10 দিনে করছে আর বি 15 দিন, ওই একই কাজটা 15 দিনে করছে, তারা একসঙ্গে কাজ শুরু করে 3 দিন পর্যন্ত কাজ করেছে, তারপরে এ চলে গেল। এবার বাকি যে কাজটা পড়ে রইলো, যতটুকু কাজ, সেই কাজটা বি কত দিনে শেষ করবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো এখান থেকে এ কমপ্লিট করছে কত দিনে, এ কমপ্লিট করছে 10 দিনে, আর বি কমপ্লিট করছে কত দিনে, 15 দিনে। তাহলে এদের লসাগু হচ্ছে 30, এদের এফিসিয়েন্সি বের করি, এফিসিয়েন্সি হচ্ছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বির এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে এদের মোট এফিসিয়েন্সি কত, 3 আর 2 5 এফিসিয়েন্সি, তাহলে এ প্লাস বি এরা 5 এফিসিয়েন্সিতে কাজ করবে, কতদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, তাহলে মোট কাজ করবে কত, 5 × 3 অর্থাৎ 15 ইউনিট কাজ করবে, আর মোট কাজের পরিমাণ কত, 30 ইউনিট বা 30 দিন, আর এখানে 15 দিন করেছে, তাহলে এখানে কত বাকি থাকছে, 15 দিন বাকি থাকছে, 30-এর থেকে 15 বাদ দিলে 15 দিন থাকছে, তাহলে এবার এই 15 দিন বাকি কাজটা বি একা করবে, তাহলে বির এফিসিয়েন্সি কত, বির এফিসিয়েন্সি 2, তাহলে বির সময় লাগবে 15 কাজ করতে 2 এফিসিয়েন্সি, সেটা হচ্ছে 7.5, অর্থাৎ 7.5 দিন লাগবে, 7.5 ডেজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন সি যেটা, সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এ পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12 hours and pipe বি ক্যান এমটি দ্য সেম ট্যাঙ্ক ইন 18 hours. If both pipes are opened simultaneously when the tank is empty, how long will it take to fill the tank completely? এ একটা ট্যাঙ্ক বলছে কি হচ্ছে 12 ঘন্টায় কি হচ্ছে পূর্ণ করে যাচ্ছে, অর্থাৎ এর মাথায় প্লাস লেখো, আর বি একটা ট্যাঙ্ক বলছে 18 ঘন্টায় খালি করে দিচ্ছে, তাহলে বির মাথায় মাইনাস লেখো, ঠিক আছে। এবার দেখো 18 আর 12 এদের লসাগু কত, 36, ঠিক আছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত, এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 3/36 3, আর বির এফিসিয়েন্সি কত, ঠিক আছে 2, 3 এফিসিয়েন্সিতে ভর্তি করবে আর 2 এফিসিয়েন্সিতে খালি করবে, অর্থাৎ এ প্লাস বি দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, অর্থাৎ এদের কী হচ্ছে 3 এর আগে প্লাস হবে আর 2 এর আগে মাইনাস হবে, অর্থাৎ 1 এফিসিয়েন্সিতে এরা কী করবে, যেহেতু 1 থেকে যাচ্ছে প্লাস, অর্থাৎ ভর্তি করবে, ঠিক আছে, অর্থাৎ ভর্তি হবে। তাহলে 1 এফিসিয়েন্সি, তাহলে বলেছে এখানে প্রশ্ন করেছে এই বোথ দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, পরপর যদি খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটা যদি খালি থাকে তাহলে ওটা কত সময় নেবে ভর্তি হতে পুরো, তাহলে ভর্তি হতে দুজনে মিলে 1 ইউনিট করে ভর্তি করবে, এক ভর্তি করবে আর এক খালি করবে, 3 ইউনিট ভর্তি করবে আর 2 ইউনিট খালি করবে, তাহলে টোটাল ভর্তি হবে 1 ইউনিট, তাহলে টোটাল আমাদের 36 ঘন্টা সময় লাগছে, 1 ইউনিট করে যদি 1 এফিসিয়েন্সিতে যদি এরা ভর্তি করে তাহলে 36 ঘন্টাই সময় লাগবে, তাহলে আমাদের এখান থেকে বলতে পারি এর অ্যান্সার হচ্ছে 36, অপশন বি আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলছে এ ম্যান ওয়াক্স ফ্রম হিজ হাউস টু হিজ অফিস অ্যাট এ স্পিড অফ 4 km/h অ্যান্ড রিচেস 10 minutes late. If he walks at 5 km/h he reaches 5 minutes early. What is the distance between his houses and his office? তাহলে দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, এটা মনে করো ওর হচ্ছে হাউস বাড়ি, আর এটা মনে করো ওর হচ্ছে অফিস, এবং হাউস এবং অফিস এদের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের এক্স, আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার। তাহলে দেখো যখন 4 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাবে তখন এক্স কিলোমিটার যেতে ওর সময় লাগবে কত, x/4 আওয়ার্স এত। আবার বলছি যখন 5 কিলোমিটার বেগে যখন যাবে তখন এক্স কিলোমিটার যেতে ওর সময় লাগবে x/5 আওয়ার্স। এবার দেখো
এই কিলোমিটারে গেলে 10 মিনিট কী হচ্ছে লেট হয়ে যায়, আর এই কিলোমিটারে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে টোটাল ওই যে 15 মিনিটের গ্যাপ হচ্ছে সেটা নিশ্চয়ই এদের ডিফারেন্স হবে, অর্থাৎ x/4 - x/5 এটা যদি করি তাহলে সেটা হচ্ছে 10 + 5 অর্থাৎ 15 মিনিট হবে। আর যেহেতু এটা ঘন্টাতে আছে, এটা মিনিটে আছে, তাহলে এটাকে ঘন্টাতে নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা এদের লসাগু করো, লসাগু করলে পাবে 20, তাহলে 5x - 4x অর্থাৎ x/20, আর এটা কাটাকাটি করলে আসবে 4, 4 দিয়ে 20কে কাটলে 5, তাহলে এখান থেকে পাবো x এর মান কত, 5 আওয়ার্স, এই 5 কিলোমিটার। তাহলে এক্স ধরেছিলাম 5 কিলোমিটার দূরত্ব ওদের অফিস আর হাউসের মধ্যে, তাহলে সেটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এখান থেকে বলতে পারি অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে এ ট্রেন 150 মিটার লং passes a telegraph post in 9 সেকেন্ড, হাউ লং উইল ইট টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম অফ 250 মিটার লং। একটা ট্রেন বলছে কোনো একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে 250 মিটারের ব্রিজকে অতিক্রম করতে, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ওর কত সময় লাগবে। আমরা কি জানি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ 150 মিটার অতিক্রম করবে, সেটা করতে 9 সেকেন্ড সময় লেগেছে। এবার বলছে আর আমরা জানি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে 250 মিটার, তাহলে সেটা অতিক্রম করতে যে দূরত্বটা অতিক্রম করতে সেটা হচ্ছে মোট এত 004, মোট 400 কিলোমিটার অতিক্রম করতে হবে, 400 মিটার সরি। এবার বলছে দেখো 150 মিটার অর্থাৎ টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ 150 মিটার অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগছে। তাহলে 400 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত, 9 × 400/150, তাহলে এটা দিয়ে কাটাকাটি করো, 3 3 9, 3 5 15, 5 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 24, টোটাল আমাদের 24 সেকেন্ড আসছে অ্যান্সার। তাহলে এখান থেকে বলতে পারি অপশন এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে এ ডিলার সেলস অ্যান আর্টিকেল অ্যাট লস অফ 10%, 10% ক্ষতিতে কোনো একটা ডিলার বিক্রি করছে একটা জিনিসকে, বিক্রি করছে আর্টিকেল একটা বস্তুকে। ইফ হি হ্যাড সোল্ড ইট ফর ₹75 মোর, যদি সে 75 টাকা বেশি দামে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইন 5%, তাহলে তার 5% লাভ হতো। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো এই ধরনের অঙ্ক করিয়েছি, দেখিয়েছি এই ধরনের অঙ্ক কীভাবে করে। এইখানে কি হচ্ছে 10% লস হচ্ছে আর এখানে 10% লাভ হচ্ছে, তাহলে টোটাল আমাদের হচ্ছে এই যে 50%, এদের ডিফারেন্সটা হচ্ছে 15%, এই 15%-এর ভ্যালু হচ্ছে 75 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস বের করতে হলে, কস্ট প্রাইস 100%, সেটা হচ্ছে 75 × 100/15, 15 দিয়ে কাটলে 5, 3 5 15, আচ্ছা এটা দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে 75কে 5 15 75, তাহলে টোটাল হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে কস্ট প্রাইস কত, 500 টাকা। অপশন এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এ বোট ক্যান ট্রাভেল উইথ এ স্পিড অফ 13 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার, ইফ হি দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার/আওয়ার, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু গো 68 কিলোমিটার ডাউন স্ট্রিম। বলছে একটা নৌকার কি বলছে গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার/ঘন্টা। এইবার বলছে স্পিড অফ দ্য স্ট্রিম মানে অর্থাৎ স্রোতের বেগ বলছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয়, তাহলে ওই ডাউন স্ট্রিমে যেতে অর্থাৎ স্রোতের অনুকূলে যেতে, ঠিক আছে, অর্থাৎ যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই যাওয়া, সেটাকে বলা হয় ডাউন স্ট্রিম। আর আপ স্ট্রিম মানে স্রোতের উল্টো দিকে যাওয়া। তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যেতে টোটাল হচ্ছে 68 কিলোমিটার যাবে, সেটা যেতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো স্রোতের নৌকার গতিবেগ দেওয়া আছে 13 কিলোমিটার আর স্রোতের গতিবেগ 4 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে যখন অর্থাৎ ডাউন স্ট্রিমে যখন যাবে তখন তার গতিবেগটা কত হবে, 13 + 4 অর্থাৎ 17 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 1 কিলোমিটার যেতে 17 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1 ঘন্টা। তাহলে 68 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 68/17, সেটা করলে হচ্ছে 4 17 68 অর্থাৎ 4 আওয়ার্স, ঠিক আছে, 4 ঘন্টা সময় লাগবে। তাহলে এখান থেকে বলতে পারি অপশন ই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹9920 ইন 2 ইয়ার্স অ্যান্ড ₹11,200 ইন 4 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল। তাহলে আমাদের প্রিন্সিপাল বের করতে বলেছে, প্রিন্সিপাল কত হবে, কী করে বের করবো দেখো, এখানে বলছে 4 বছরে কত টাকা হয়েছে, সুদে আসলে মিলিয়ে 11,200 টাকা, আর 2 বছরে কত টাকা হয়েছে, 9,920 টাকা। তাহলে বিয়োগ করো, 2 বছরে কত টাকা হয়েছে, 2 বছর হয়েছে, 2 বছর হয়েছে কত টাকা, বিয়োগ করো 0 8 10 7 1 10 10 এর কয় 2 হাতে 1 10 11 1280 টাকা। তাহলে 2 বছরে যদি 1280 টাকা সুদ হয়, 2 বছরে সুদে আসলে মিলিয়ে হয়েছে 9,920 টাকা, তার থেকে সুদের পরিমাণটা বাদ দাও 1,280 টাকা, বাদ দিলে আমাদের আসল পেয়ে যাবো 8 এর কয় 4 12 হাতে 1 3 6 8 8,640 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল বা আসল, অপশন এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ ₹25,000 আফটার 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে কম্পাউন্ড অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট অর্থাৎ সুদে আসল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে, সূত্র হচ্ছে এইটা, a = p × 1 + r/100 n, যেখানে a হচ্ছে সুদ আর আসল মিলিয়ে যেটা সেটা, আসলের পরিমাণটা হচ্ছে p, সুদের হারটা হচ্ছে r, আর nটা হচ্ছে টাইম। এবার দেখো বলছে এ সাম অফ 25,000 3 বছরে, ঠিক আছে, তাহলে সুদে আসলে মিলিয়ে 3 বছরে কত টাকা হবে, 25,000 টাকা গুণ 1 + r মানে হচ্ছে 10/100 টু দি পাওয়ার 3,
এটা করলে দাঁড়াবে আমাদের 25,000 গুণ, এটা করলে 110/100 মানে 11/100, 11/10 সেটা 3 বার গুণ হবে, 11/10 গুণ 11/10, ঠিক আছে। তাহলে এই 3টে শূন্য 3টে শূন্য কেটে দাও, তাহলে কত থাকবে 25 × 11 × 11 × 11, এটা করো, এটা আসবে 572 × 11 × 11, এটা করলে কত দাঁড়াবে 5 1 1 তাহলে 3025 × 11, এটা করলে দাঁড়াবে হচ্ছে 57233, ঠিক আছে। কত আসছে তাহলে 33275 এইটা। তাহলে এবার এটা হচ্ছে সুদ আর আসল মিলিয়ে, তাহলে এখান থেকে 33275, এখান থেকে 25,000 বাদ দাও, সেটা করলে কত আসবে 572 টাকা। তাহলে কোথায় আছে 8,275 টাকা? অপশন বিতে আছে, অর্থাৎ অপশন বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক হোয়েন দ্য টাইম ইজ 4:20। তাহলে অ্যাঙ্গেল বের করার সূত্র আমরা শিখেছিলাম, সেটা কত 30h - 11/2 m, এটা এর মড ভ্যালু। তাহলে এখানে এইস আওয়ার হ্যান্ডে ঘন্টার ঘরে কত আছে 4, তাহলে 30 × 4 মানে অর্থাৎ 120 এটা। আর এটা আসবে 11/2 × মিনিটের ঘরে কত আছে 20, তাহলে 20 গুণ করো 2 দিয়ে কাটলে 10 এটা। তাহলে কত আসছে 120 - 110, তার মড ভ্যালু সেটা করলে হচ্ছে 10, অর্থাৎ অ্যাঙ্গেলের মান হচ্ছে 10 ডিগ্রি, সেটা সবসময় ডিগ্রিতে হয়। তাহলে এখান থেকে বলতে পারি অপশন এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য গিভেন সিরিজ। এই সিরিজের মিসিং নাম্বার আমাদের বের করতে বলেছে। কী কী আছে দেখো, আমাদের কত আছে 4 আছে, 11 আছে, 30 আছে, 67 আছে, 128 আছে, এবং তারপরে কত আছে। ধরো এটা কোনো কিছু মনে নেই, কোনো প্যাটার্ন, তাহলে কী করবে সবসময় আমাদের ডিফারেন্স বের করতে যাবে। ডিফারেন্স দেখো, এটা ডিফারেন্স করলে কত আসছে +7, ঠিক আছে। এটার ডিফারেন্স করলে কত আসছে হাতে 1 19, তারপরে এটার ডিফারেন্স করলে কত আসবে 7, আর এখানে 37, তারপরে ডিফারেন্স করলে কত আসবে দেখো 1 আর 6 আর 61, ঠিক আছে। এইভাবে আসছে 37 61, তারপরেটা এখানে একটা সংখ্যা হবে সেটা জানি না, কত কিছু একটা হবে। দেখো 7 আর 19, এটার ডিফারেন্স করলে আসবে হচ্ছে 12, এটার ডিফারেন্স করলে 19 আর 37, 19 দুগুণে 38, তার মানে হচ্ছে এটা হচ্ছে 18, আর 37 আর এটা করলে আসবে হচ্ছে 24, 7 আর কয়েক 4 11 হাতে 4 24। তাহলে এখানে 12 18 24 এভাবে যাচ্ছে, প্যাটার্ন পেয়ে গেছো তুমি। তাহলে 24-এর পরে নিশ্চয়ই কত হবে 12 আর 6 18, 18 6 24, 24 আর 6 নিশ্চয়ই 30 হবে। তাহলে 30 যদি এটা হয়, এখানে +91 হচ্ছে, আর 91 হলে এটা 128 + 91, এটা করো, এটা করলে হবে 219, অর্থাৎ 219। তাহলে এখান থেকে বলতে পারি অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন মার্কের এই জায়গাটায় আমাদের কী হবে 219 হবে। এটা আরও একটা জিনিস দেখতে পারবে এখানে যদি লক্ষ্য করো, এটা দেখো 4টাকে আমরা কী করতে পারি, 4টাকে আমরা করতে পারি এরকম, দেখো 1 এর কিউব + 3 এটা করলে 4 হয়, 2 এর কিউব + 3 এটা করলে কত হচ্ছে 11 হচ্ছে, 2 এর কিউব 8 + 3 11, তারপর আসছে 3 এর কিউব + 3 এটা করলে হচ্ছে 30 হচ্ছে, তারপরে কত আসছে 4 এর কিউব + 3 এটা করলে কত আসছে 67 আসছে, তারপরে কি হচ্ছে 5 এর কিউব + 3 করবে 128 আসবে, তারপর 6 এর কিউব + 3 করবে অর্থাৎ 216 + 3 219, অর্থাৎ অপশন সি এসে। অর্থাৎ এখানে যে প্যাটার্নটা আমরা পেলাম সেটা হচ্ছে n কিউব + 3, আমাদের সিরিজটা হচ্ছে এটা n কিউব + 3, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে, দাও কি বলেছে। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 1365 when the large number is divided by the smaller one, the quotient is 6 and the remainder is 15, what is the smallest number? তাহলে দেখো আমাদের দুটো সংখ্যা আমরা ধরে নিচ্ছি a আর বা এক্স ওয়াই ধরে নাও, ঠিক আছে। দুটো সংখ্যা এক্স ওয়াই ধরে নাও এবং ধরে নাও যে ওয়াইটা বড় সংখ্যা না, এই ছোটো সংখ্যা, তাহলে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো। এইখানে যেটা হবে সেটা বলেছে আমাদের 6, তাহলে এটা হচ্ছে 6y হবে। এবার আমরা কী করি বিয়োগ করি, তাহলে x - 6y, এটা তো আমাদের রিমাইন্ডার, আর এই রিমাইন্ডারটা আমাদের বলে দিয়েছে 15। এবার দেখো আমাদের বলেছে দুটো সংখ্যার বিয়োগফল কত x - y, সেটা বলেছে 1365 এটা। আর আমাদের কী পেলাম আমরা x - 6y, এটা পেলাম হচ্ছে 15। এবার দেখো বিয়োগ করছি, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করছি, তাহলে দেখো বিয়োগ করলে পরে এটা কত আসবে 5y, এটা বিয়োগ করলে 1350 1350 আসবে। তাহলে y এর মান কত হবে 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 270, তাহলে y এর মান 270, অর্থাৎ ছোটো সংখ্যাটা আমরা পেলাম 270। আমাদের কী করেছে প্রশ্ন, আমাদের বলেছে স্মলেস্ট নাম্বার, অর্থাৎ ছোটো সংখ্যাটাই আমাদের বের করতে বলেছে, অর্থাৎ 270ই আমাদের অ্যান্সার, অপশন ডি যেটা আছে সেটা এই কোশ্চেনের অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে 23, এ কন্টেইনার কন্টেইনস এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 7:5। একটা কন্টেইনার বা পাত্র আছে, তাতে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 7:5। এবার বলছে হোয়েন 9 লিটার অফ মিক্সচার, 9 লিটার যদি ওই মিশ্রণ থেকে তুলে নেওয়া হলো ড্রন অফ, এবং তার পরিবর্তে কী হচ্ছে ফিল্ড উইথ ওয়াটার, মানে 9 লিটার জল ঢেলে দেওয়া হলো, তাহলে রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ এবং জলের অনুপাতটা সেটা হচ্ছে 7:9 হয়ে যাবে। এবার হচ্ছে হাউ মেনি লিটার্স অফ মিল্ক ওয়াজ কন্টেইনড বাই দ্য কন্টেইনার ইনিশিয়ালি, প্রথম অবস্থায় ওতে কত পরিমাণ দুধ ছিল সেটা আমাদের বের করতে বলেছে।
ঠিক আছে। তাহলে দেখো সবার প্রথমে আমরা ধরে দেখো দুধ আর ওয়াটার এদের অনুপাতটা কত 7:5। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম অবস্থায় মিল্ক ছিল কত, মিল্ক ছিল হচ্ছে 7x লিটার আর ওয়াটার ছিল হচ্ছে 5x লিটার। এবার দেখো 9 লিটার যখন তুলে নেওয়া হচ্ছে মিক্সচার, তাহলে 9 লিটারের মধ্যে মিল্ক থাকবে কতটা, মিল্ক থাকবে নিশ্চয়ই 7/12 এই অনুপাতে এই ভগ্নাংশে থাকবে, সেটা 9 লিটার। 3 দিয়ে কাটলে 4, তাহলে এটা থাকবে হচ্ছে 21/4 এত লিটার। আর ওয়াটার থাকবে কত লিটার, ওয়াটার থাকবে হচ্ছে 5/12 ইন্টু 9, 3 দিয়ে কাটলে 3 4, তাহলে 15/4 এত লিটার। এবার দেখো এবার বলছে 9 লিটার, তাহলে আমাদের অনুপাতটা কী পাচ্ছে এখান থেকে দেখো, বলছে প্রথম অবস্থায় 7x পরিমাণ ছিল, তার থেকে আমাদের মিল্কটা বাদ গেছে কত 21/4 এত এটা। আর নিচে ওয়াটারের পরিমাণ কত, ওয়াটার ছিল 5x, তার থেকে বাদ গেছে কত 15/4, আর 9 লিটার নতুন জোড়া হয়েছে। তাহলে যেটা হলো সেটা আমাদের এই অনুপাতটা বলছে সমান হবে কার সঙ্গে, কেন বলছে 7:9 সঙ্গে সমান, অর্থাৎ 7/9। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, 9 দিয়ে যে গুণ করি 63x মাইনাস হচ্ছে 189/4, সেটা সমান সমান পাবে হচ্ছে 7 5 7 35x মাইনাস এখানে হচ্ছে 7 15 105/4 প্লাস 7 9 63। তাহলে এখান থেকে 63x মাইনাস 35x সেটা করো, 63x মাইনাস 35x করলে পরে পাবে তোমরা এখানে 28x। ঠিক আছে, 28x এটা, আর এটাকে ওই পাশে নিয়ে যাবে, সেটা যোগ বিয়োগ করলে দেখতে পাবে হচ্ছে আসবে হচ্ছে 336/4। তাহলে এখান থেকে x এর মান কত পাবো আমরা, ঠিক আছে দেখো মুছে নিয়ে এই জায়গাটায়, তাহলে তাহলে দেখো তাহলে x সমান কত পাচ্ছি আমরা, x সমান পাচ্ছি 336/4 ইন্টু 28, 28 দিয়ে এটাকে কাটলে পরে 12 আসবে, আর 4 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে x এর মান পেলাম কত 3। তাহলে আমাদের মিল্কের পরিমাণ কত ছিল 7x, অর্থাৎ 3 7 21 লিটার। তাহলে মিল্কের পরিমাণ প্রথম অবস্থায় ছিল কত 21 লিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেন, বলেছে রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার এনেবলস এ পারচেজার টু অবটেন 8 kg মোর ফর ₹160। হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস পার কেজি অফ সুগার। বলছে যে চিনির দাম 20% কমে গেছে, কমে যাওয়ার ফলে কী করছে একটা পারচেজার মানে কোনো একজন কী করছে 8 চিনি কিনতে পারছে কত টাকায় 160 টাকা, অর্থাৎ আগে 160 টাকা খরচ, এখন 160 টাকা হচ্ছে, অর্থাৎ 160 টাকার মধ্যে সে 8 কেজি বেশি পেয়ে যাচ্ছে। তাহলে বলছে প্রতি কেজিতে সুগারের দাম কত টাকা করে কমেছে। তাহলে কি দেখো 160 টাকা তো ইউজ করছিল, 160 টাকার 20% কত আগে সেটা দেখে নিই। 160 টাকার 20% মানে 20/100, সেটা করলে এখানে আসবে 0, অর্থাৎ 16 দুগুণে 32 টাকা, অর্থাৎ 160 32 টাকা। এই যে 32 টাকা সে কী করছে সেভ হচ্ছে তার, অর্থাৎ 32 টাকা সেভ হচ্ছে কত 20% কমার জন্য। আর এই সেভ করা টাকা দিয়ে সে কী করছে 8 কেজি বেশি কিনতে পারছে, অর্থাৎ 32 টাকায় সে কী করতে পারছে 8 কেজি চিনি এক্সট্রা পাচ্ছে এই 32 টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম কত হচ্ছে 32/8, সেটা হচ্ছে 4 কেজি বেসিক জিনিস। ঠিক আছে, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের কী হচ্ছে 4 টাকা করে সে কী করছে সেভ করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন বা লাস্ট কোশ্চেন। দেখো বলছে কি এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 5 years। বলছে একটা টাকা চক্রবৃদ্ধি সুদে খাটানো হচ্ছে, সেটা ডবল হয়ে যাচ্ছে কত বছরে 5 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 8 টাইমস। তাহলে এটা কত বছরে 8 টাইমস হয়ে যাচ্ছে, 8 টাইম হবে মানে 8 গুণ হয়ে যাবে ইটসেলফ ওই টাকাটার অ্যাট দ্য সেম রেট, মানে রেট অফ ইন্টারেস্টটা সেমই আছে। তাহলে কী করে করবো দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী জানি, অ্যামাউন্ট সেটা সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে দেখো বলেছে ডবল, যখন এর পরিমাণটা আমাদের কী হচ্ছে ডবল হয়ে যাচ্ছে, আসলে ডবল হয়ে যাচ্ছে অর্থাৎ 2p হয়ে যাচ্ছে যখন, তখন আমাদের এনের পরিমাণটা কত হচ্ছে, এনের পরিমাণটা বলছে কত, এনের পরিমাণটা বলছে 5 ইয়ার্স। তাহলে এখান থেকে কত পেলাম আমরা 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার 5, এটা সমান পেলাম 2, রেখে দাও। এইবার বলছে 8 টাইমস হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন আমাদের 8 টাইমস হয়ে যাচ্ছে তখন আমাদের কী হবে এনের পরিমাণটা বের করতে বলেছে। 1 প্লাস r/100 এই পরিমাণটা ধরো n1 টাকা, n1 বছরে গিয়ে এটা 8 টাইম হয়ে যাচ্ছে, এখানে একটা পি হবে, পিপি কাটো। আচ্ছা দেখো 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার n1, এটা সমান পাচ্ছে 8, 8 মানে কত 2 এর কিউব, আর 2 এর বদলে এই জিনিসটা বসিয়ে দেবো, এই জিনিসটা বসিয়ে দিলে 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার হচ্ছে 5, আর তার মাথায় 3 অর্থাৎ 15 হয়ে যাবে। তাহলে n1 এর পরিমাণটা সমান কত হচ্ছে 15 পরিমাণ সমান হচ্ছে, অর্থাৎ n1 সমান 15। তাহলে আমরা বলতে পারি যে ওটা যদি 5 বছরে ডবল হয়ে যায় তাহলে 8 গুণ হতে ওটার সময় লাগবে কত 15 বছর। অর্থাৎ এখান থেকে বলতে পারি অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের টোটাল হচ্ছে প্র্যাকটিস সেট 2 এর 25টা কোশ্চেন। নেক্সট দিন আমি আরও 25টা কোশ্চেন নিয়ে আসবো প্র্যাকটিস সেট 3 হিসাবে, এভাবে চলতে থাকবে সিরিজটা। তো তোমরা দেখতে থাকবে, আশা করি ভিডিওগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে বা উপকার পাবে তোমরা এখান থেকে নিজেদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।